বেলা, নীরা এবং সাদমান তিনজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ফারাজ এসে মুহূর্তের জন্য বেলার কাছ থেকে সরেনি। বেলার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। মাথার বাম পাশে আঘাত করার কারণে বেশ খানিকটা জায়গা কেটেও গিয়েছে। বেলার এখনও জ্ঞান ফিরেনি। সাদমানের খুব একটা ক্ষয়ক্ষতি না হলেও নীরার অবস্থা করুন। নীরার এখনও জ্ঞান ফিরেনি। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে রক্ত দেওয়া লাগছে। ডাক্তার জানিয়েছে 24 ঘন্টার মধ্যে যদি নীরার জ্ঞান ফিরে আসে তবে নীরার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া ধরে নিতে হবে নীরা কোমায় চলে গিয়েছে। যেখান থেকে ফিরে আসা বা না আসার ব্যাপারে কেউই কোনো গ্যারান্টি দিতে পারবে না। সাদমানের পায়ে এবং হাঁটতে চোট লেগেছে। পায়ের গোড়ালি কেটে অনেকটা রক্ত ঝরছে। সাদমান নিজের কথা না ভেবে নীরার কেবিনের সামনে পায়চারি করছে। ওয়াহাজ হাসপাতালে এসেছে বেশ কিছুক্ষণ আগে। সে বারবার সাদমানকে বসতে বলছে, কিন্তু সাদমান কিছুতেই চুপচাপ বসে থাকছে না। বেলার কাছে এখনও কাউকে যেতে দিচ্ছে না দেখে ওয়াহাজ বাহিরে এসে বসেছে। সাদমানকে পায়ে সমস্যা নিয়েই বারবার পায়চারি করতে দেখে জোরে একটা ধমক বসিয়ে দিল। সাদমান পা নিয়ে আস্তে করে বসে পড়ল। ওয়াহাজ বলে উঠল, কি সমস্যা তোমার? বলেছি এই সমস্যা নিয়ে হাঁটাহাঁটি করবে না, তবু কেন হাসছ? সাদমান মাথা নিচু করে বলল, নীরার জন্য চিন্তা হচ্ছে আমার। জানি না মেয়েটার কি হবে, এত বাঁচবে কিনা। অনেক রক্ত ঝরেছে, সারা শরীরে ক্ষত ছিন্ন, মুখটা কেমন হয়ে গেছে। ওর মুখ দেখলে আমার বুকের ভিতরটা মসর দিয়ে উঠছে। কেন আমি ওকে নিয়ে বের হলাম? ওয়াহাজ সাদমানের কাঁধের হাত রেখে বলল, সাদমান চিন্তা করো না, আল্লাহ সব ঠিক করে দিবে। এত কিছু জানার পর ওকে কিভাবে বাসায় রাখতাম বলো? তুমি তোমার টিমকে বলো জলদি রিমনকে খুঁজে বের করতে। আর যেন কোনো বিপদ না হয়, তার জন্য রিমনকে তাড়াতাড়ি খুঁজে বের করতেই হবে। সাদমান এবার চাপা স্বরে বলল, তার আগে আমাকে জানতে হবে রিমনকে আপনাদের ক্ষতি করার চেষ্টা কেন করেছিল। নীরার এর অবস্থা করার পিছনে হয়তো ওই লোকটাই দায়ী। পুলিশকে সব কিছু জানিয়ে দিলে লোকটা ফেঁসে যাবে, এমন ধরা পড়েও যেতে পারে। তাই বলে হয়তো নীরাকে মেরে ফেলার প্ল্যান করছিল। নীরার কিছু হতে দিব না। মেয়েটা বিপদে পড়ে নিজের সম্মান বাঁচাতে যা করার জন্য এসেছিল সেটা সে করেনি। সুযোগ অনেক ছিল আপনাদের ক্ষতি করার, কিন্তু সে করেনি। যা পাপ করেছিল সেগুলো আজকের এই কষ্টের কাছে কিছুই না। নীরাকে কোনো শাস্তি ছুঁতে পারবে না। সাদমান থেমে ওয়াহাজের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আবার বলে উঠল, রিমন কে ভাই? ওয়াহাজ অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকালো। সাদমান সাথে সাথে বলল, কি হয়েছিল রিমনের সাথে? রিমন কেন এমন করছে? কে সে? ওয়াহাজ সাদমানের দিকে তাকাতে একটা নার্স এসে ওয়াহাজকে উদ্দেশ্য করে বলল, স্যার, ওয়াজিহা ম্যামের জ্ঞান ফিরেছে, উনি আপনাদের সাথে কথা বলতে চাইছেন। ওয়াহাজ সাথে সাথে উঠে দাঁড়ালো। সাদমানও দেওয়াল ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওয়াহাজ সাদমানকে ধরে বলল, চলো, ওয়াজিহার জ্ঞান ফিরেছে, ওর ব্যাপারটা আমাকে জানতে হবে। আর হ্যাঁ সাদমান, তোমাকে সবটা জানতে হলে তুমি একজন পুলিশ সেটা ভুলে যেতে হবে। তোমাকে হয়ে উঠতে হবে নিপীড়িত একজন মানুষ। ভাবতে হবে এই পরিস্থিতিতে থাকলে তুমি কি করতে, যেটা হয়েছিল তারপর তোমার আর কি করার থাকতো। সাদমান ব্রুকুসকে ওয়াহাজের দিকে তাকালো, বলল, আপনি রিমনের ব্যাপারে সব জানেন? ওয়াহাজ দুপাশে মাথা নাড়িয়ে বলল, হুম, আমি না, আমরা, ওয়াজিহাও। ওয়াহাজ উপর নিচ মাথা নাড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা নার্সকে নীরার কেবিনে রেখে দাও, ও জীবনের ঝুঁকি আছে। দুজন বেলার কেবিনে প্রবেশ করলো। ফারাজ তখনও বেলার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বসে আছে। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে, নাকের ডগা লাল হয়ে আছে। দরজা খোলা শব্দ পেতে চোখটা মুছে পিছনে ঘুরে তাকালো সে। ওয়াহাজা সাদমানকে দেখে চেয়ারটা বাঁকা করে নিয়ে বসে সাদমানের দিকে উৎসুক দৃষ্টিতে তাকালো। তোকে কেউ দেখেছে? পায়ে ব্যান্ডেজ নিয়েছিস? সরি ভাই, আমি ওয়াজিহাকে ছেড়ে বেরোতে পারিনি। আমি বুঝতে পারছি না ওর এই অবস্থা কিভাবে হলো। ওকে নিয়ে 2 দিন বের হলাম, 2 দিনই কেমন দুর্ঘটনা ঘটল। সাদমান পাশের চেয়ারে বসে পারাজের পিঠে হাত ঘষে বলল, চিন্তা করিস না, আমাদের এসব অনেক চোট সহ্য করতে হয়। ব্যান্ডেজ করেছে, কিন্তু হাঁটাহাঁটির জন্য একটু রক্ত বেরিয়েছে, শুধু ব্যাপার না। ওয়াহাজ ঘুরে এসে অন্য পাশের চেয়ারটা বেলার বেডের দিকে এগিয়ে নিয়ে বসল। বেলা মাথা ঘুরিয়ে বাইরের দিকে তাকালো। মৃদু গলায় বলল, ভাবি কোথায় ভাইয়া? ওয়াহাজ বেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকলো, মুখে বাসায় রেখে এসেছি। ও আসতে চাইলেও কিন্তু আমি নিয়ে আসিনি। স্ট্রেস নেওয়া ঠিক হবে না ওর। আমি হাসপাতালে এসে মিথ্যে বলেছি যে নীরা ভালো আছে। তোমার কথা তো জানেই না। বেলা শ্বাস টানলো, খানিকক্ষণ চোখ বন্ধ করে কিছু ভাবলো, তারপর বলল, ভাবিকে একা বাসায় রেখে আসা উচিত হয়নি তোমার। আমাদের সব কিছু রিমনের নোক দর্পণে। সে হিংস্র রূপে অতীত থেকে বর্তমানে এসেছে ভাইয়া।
ফারাজ চৌকিতে উঠে দাঁড়ালো, দ্রুত পায়ে ওয়াহাজের পিছনে এসে দাঁড়ালো। ব্রু কুসকে জিজ্ঞেস করলো, কি বলছো ওয়াজিহা? তোমার এই অবস্থা কে করেছে তুমি জানো? ইচ্ছে করে এমন করছে? বেলা অসহায় চোখে ফারাজের দিকে তাকালো। সাফা শ্বাস ফেলে নরম গলায় বলল, আপনাকে অনেক কথা জানানোর আছে আমার। আমি আপনাকে বলার জন্য সুযোগ খুঁজছিলাম, কিন্তু বলে উঠতে পারছিলাম না। ওয়াহাজ সাহসও বলে উঠল, তুমি স্বচক্ষে কাউকে দেখেছ? বেলা চকিতে মাথা নাড়ল, চোখ বন্ধ করে বলল, সেই মুখটা আমার চোখে এখনই স্পষ্ট। কি হিংস্র সেই হাসি! এ হাসি যেন কাউকে শেষ করে দিবে। সাদমান ওপাশ থেকে বলে উঠল, রিমনকে। ওয়াজিহাপু? ফারাজ সপ্রশ্ন দৃষ্টিতে বেলার দিকে তাকালো, মনোযোগ ভরা কণ্ঠে বলে উঠল, তোমার এমন কোনো বিষয় যদি আমার অজানা থাকে যেটা জানলে তোমার প্রতি আমার অভিমান তৈরি হবে, সেটা তাহলে আমি জানতে চাই না ওয়াজিহা। বেলা সরস দৃষ্টিতে ফারাজের দিকে তাকালো, মৃদু হেসে বলল, আপনি তো শক্ত হৃদয়ের মানুষ ফারাজ। কত কত আহত মানুষের করুণ মুখ, কান্নাকাটি, রক্ত, কারো কারো মৃত্যু সহ্য করতে হয় আপনাকে। আজ না হয় কিছু সত্য জানলেন। ওয়াহাজ এক পলকে বনির দিকে তাকিয়ে আছে, এক পর্যায়ে বলে উঠল, আমি ওয়াজিহার সাথে একটু একা কথা বলতে চাই, তোমরা কি সুযোগ করে দিবে? ফারাজের বুকটা ভারী হয়ে আসছে। এই মুহূর্তে মনে হচ্ছে তার আর বেলার মাঝে দূরত্ব সৃষ্টি হচ্ছে। কেমন দূরের দূরে লাগছে বেলাকে। এতদিন কোনোভাবেই বেলার অতীত নিয়ে কোনো কথা বলেনি সে, কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে সে সিদ্ধান্তটা ভুল ছিল। একটা মানুষের অতীতকে ইগনোর করা উচিত না হয়তোবা। কখনো অতীত শুধু অতীত হিসাবেই থেকে যায় না। ফারাজ কোনো কথা না বলেই কেবিন রুম থেকে বেরিয়ে এলো। সাদমানও ভাই বোনকে কথা বলার সুযোগ করে দিয়ে বাহিরে বেরিয়ে আসে। দুজন বেরিয়ে গেলে ওয়াহাজ বেলার হাতটা নিজের হাতে নিয়ে মুহূর্ত কয়েক স্থির চোখে বেলাকে দেখল। তারপর বলল, রিমনকে তুমি দেখেছ? কি হয়েছিল? বেলা কোনো কিছু না ভেবে বলতে থাকলো, আমি আর ফারাজ বাড়ি থেকে বের হয়েছিলাম। আমার মনে হচ্ছিল সব কিছু অন্যের মুখে শোনার আগে আমি ফারাজকে সব জানিয়ে দিব। বাড়িতে বললে সবাই জেনে যেতে পারে ভেবে সিদ্ধান্ত নিলাম বাহিরে এসে বলবো। কিছুদূর আসার পর ফারাজ গাড়ি থেকে থামিয়ে দেয়। একজন এসে জানালো সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ের অবস্থা খারাপ, হাসপাতালে আনার কথা বলছিল। ফারাজ নেমে গেলে আমি জাস্ট জানালা দিয়ে দেখার জন্য মাথাটা বের করেছি। তখনই কিছুর আঘাতে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। পিছনে তাকাতেই কেউ হেসে উঠল আর বলল, রিমন এত সহজে সব কিছু শেষ হতে দিবে না। আমি ওকে স্পষ্ট দেখেছি ভাইয়া, কিন্তু তারপর আর কিছু আমার মনে নেই। সব কিছু শুনে একটা জোরে শ্বাস ফেলল ওয়াহাজ, মাথায় হাত দিয়ে বলল, এখন কি তবে আমার সম্মান নিয়ে আবারও নাড়াছাড়া হবে? ছেলে হয়ে কিভাবে সহ্য করব আমি? আবার কেন এসব সামনে আসছে আমার? বেলা অসহায় চোখে ভাইয়ের দিকে তাকালো, বলল, আম্মা তো কোনো দোষ করেনি ভাইয়া। আম্মাকে অসম্মান করার প্রশ্নই আসে না। যা হয়েছিল সেটাতে আম্মার হাত ছিল না, অন্য কেউ এটার জন্য দায়ী ছিল, আর সে তার শাস্তি পেয়েছে। ওয়াহাজ চোখ ডলতে ডলতে বলল, তার ছেলে আবার ফিরে এসেছে আমাদের ক্ষতি করতে। আমি ওকে সামনে পেলেই ওর বাপের মতোই অবস্থা করব। বেলা দরজার দিকে দেখে আবার ওয়াহাজের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুমি কিছু করনি, নতুন করে কিছু সামনে এনো না। যা করেছি আমি করেছি, প্রতিশোধ নিয়েছিলাম আমি, এবারও প্রয়োজনে আমি শেষ করব সব কিছু। রিমন একা এত কিছু করছে, টাকা যেহেতু আছে খরচ করিয়ে মানুষ দিয়ে করাচ্ছে, একজনের পক্ষে কি এত কিছু করা সম্ভব? কিছুক্ষণ চুপ থেকে বেলা আবারও বলল, নীরার কোনো দোষ নেই ভাইয়া, তুমি ওকে মন থেকে ক্ষমা করে দাও। মেয়েটা অনেক ভালো ভাইয়া। জীবনের ওই অপরিচিত নাম্বারের ব্যাপারটা আমি তোমার আগে নীরাকে জানিয়েছিলাম। নীরা নিজেই বলেছিল সাদমান ভাইকে জানাতে। সে তো আগে থেকে সব জানতো, তাই না ভাইয়া? সে যদি আমাদের ক্ষতি চাইতো তাহলে সতর্ক বা সলিউশন বের করে দিত। ওর কোনো দোষ নেই ভাইয়া, নীরা পরিস্থিতির শিকার। বেলার কথা মাথা উপর নিচ নাড়ল ওয়াহাজ, চাপা গলায় বলে উঠল, আমি ওকে বাড়ি থেকে বের না করে দিলে হয়তো আজ এত বড় দুর্ঘটনা ঘটতো না। বেলা ঠোঁট টিপে চোখের পানি মুছে নিল, বাইরের দিকে তাকিয়ে বলল, আল্লাহ ওকে তাড়াতাড়ি সুস্থ করে দিক। সুস্থ হয়ে যাক মেয়েটা। ভাইয়া নীরার জ্ঞান ফিরবে তো? ফারাজ বলল, নীরার কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমিও সেটা শুনেছি, একটা মিরাক্কেল ঘটে যাক আর মেয়েটা সুস্থ হয়ে যাক, মেয়েটার সাথে ভালো কিছু হোক। দুই ভাই বোনের মাঝে আরও কিছুক্ষণ কথা চলল। ওয়াহাজ উঠে দরজার কাছে গিয়ে ফারাজ আর সাদমানকে রুমে ডাকলো। ওয়াহাজের পিছু পিছু দুজন প্রবেশ করলো। ফারাজ দূরে গিয়ে দাঁড়াতে বেলা মৃদু হেসে বলল, এখনই এত দূরে চলে গেলেন? সব কিছু শুনলে আমাকে নিজের স্ত্রী বলে স্বীকার করবেন তো ডাক্তারবাবু? ফারাজ দৃঢ়পায়ে এগিয়ে এসে বেলার বেডের কাছাকাছি বেলার হাতটা ধরে বলল, তোমাকে কেমন অচেনা লাগছে ওয়াজিহা? যে সত্য তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে, সেই সত্য তুমি গলা থেকে ঠোঁটে এনো না প্লিজ, সে কথা তুমি গিলে ফেলো। বেলা ফারাজের হাতটা শক্ত করে ধরে বলল,
আমার করা পাপটা একজনের জন্য ন্যায়, অন্যজনের জন্য অন্যায়। আপনি সবটা শুনে ডিসাইড করবেন আমার মতে সেটা কি। সাদমান পাশে থেকে বলে উঠল, আপু প্লিজ বলুন রিমনকে। বেলা মৃদু হাসল, শ্বাস টেনে নিজেকে দাঁতস্থ করে নিয়ে বলল, রিমনকে সেটা জানার আগে আমি কে সেটা আপনার জানা উচিত। ওয়াহাজ চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন সবটা বেলা বলবে আর সবাই চুপচাপ সেটা শুনবে। সাদমান ব্রু কুঁচকাল। বেলার কথাটা বোধগম্য হলো না। কাঁধ চাকিয়ে বলল, তুমি কে মানে? আমি কে সেটা জানবেন না? আমার পরিচয় থেকেই তো ঘটনার সূত্রপাত হবে। কে আপনি? বেলা দুহাত দিয়ে নিজের দুগাল মুছে ফারাজের দিকে তাকিয়ে হেসে বলল, আমি খুনি। আমি একটা বেজন্মাকে খুন করেছি। 18 বছর পূর্বের ঘটনা। বাড়ির পাশে বড় একটা পুকুর, তার ওপাশে বৈশাখী মেলা চলছে। আশেপাশের বাড়িগুলো অনেকটা ফাঁকা হয়ে গেছে। বাড়িতে আত্মীয়রা আসায় তাদের নিয়ে এখানে ওখানে ঘুরতে বেরিয়েছে সবাই। রেহেনা বেগম তার 10 বছর বয়সী মেয়ে বেলাকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না। বাড়িতে তিনি নিজের একটা ছেলে আর মেয়েকে নিয়েই থাকেন। স্বামী কয়েক বছর হলো তার কাছে আসে না। ছোট বউয়ের সাথে বসবাস শুরু করছেন। দুই বউকে তিনি পাশাপাশি দুইটা থাকার মতো বাড়ি করে দিয়েছেন। সতীন হলেও দুজনের মধ্যে কোনো রকম বিবাদ নেই। ওয়াহাজ যখন রেহেনা বেগমের গর্বে ঠিক তখনই একদিন তার স্বামী আজম সাহেব জানালেন একটা বিধবা মহিলাকে তার পছন্দ। বিয়ের কথা জানালেন তিনি। স্বামী পাপে লিপ্ত হতে পারে ভেবে বিয়ে করা যেহেতু জায়েজ, তাই স্বামীকে দ্বিতীয় বিয়ে করালেন। স্বামী দ্বিতীয় বিয়ের বছর যেতে না যেতে জানতে পারলেন সতীনও সন্তান সম্ভবা। এভাবেই চলতে থাকলো। দুজনে দুইটা সন্তান বছরখানেকের বড় ছোট। পারিবারিক ঝামেলা কলহ বেড়ে চলায় আজম সাহেব দুজনকে দুটো বাড়ি করে দিলেন। দুজনের সাথে সময় ভাগ করে থাকতে শুরু করলেন। এভাবে প্রায় 9 বছর পর বেলায় পৃথিবীতে আসে। রেহেনা বেগম একদিন এদিক ওদিক খুঁজেও মেয়েকে পেলেন না। তারপর তিনি মেয়েকে ছাড়াই বাড়ি পৌঁছালেন। অন্ধকার নামতে শুরু করেছে। বাড়ির বাহিরে এসে ছাগলের দড়ি খুলে বাড়ির ভিতরে নিয়ে যাবেন তখনই বাড়ির সামনের মিঠু পথ দিয়ে যাওয়া এক 9-10 বছর বয়সী ছেলেকে দেখে বললেন, কিরে মুকুল, বেলাকে দেখেছিস কোথাও? ছেলেটা হাঁটা থামিয়ে বলল, হ্যাঁ দেখেছিলাম তো। বেলা ওয়াহাজ ভাইয়ের সাথে মেলায় আছে। ওয়াহাজ ভাই টাকা দিয়ে তাস খেলতেছে আর বেলা ওখানে বসে আছে। রেহানা বেগম অবাক হয়ে গেলেন। ছেলেকে তিনি কতবার নিষেধ করেছিলেন এসব না খেলতে, তবুও ছেলেটা তার কথা শুনল না। নিজে তো খেলছে, সাথে মেয়েটাকেও নিয়ে গেছে। রেহানা বেগম ছেলেটাকে যেতে বলে ছাগল দুটো নিয়ে বাড়ির ভিতরে যেতে যেতে বললেন, দুই ভাই বোন আজ বাড়িতে আয়, তারপর বুঝাবো কত ধানে কত চাল। আজ একটা মাইরও মাটিতে পড়বে না। সন্ধ্যা হতে শুরু করেছে। চারদিকে অন্ধকার নামছে। অন্ধকার যেন শহরের চেয়ে গ্রামে আগেই নামে। গাছগাছালিতে পরিপূর্ণ গ্রামে ঝপ করে সন্ধ্যার পরে রাত নেমে পড়ে। মেলা হয়তো প্রায় শেষের দিকে। রেহানা বেগমের রান্নাও প্রায় শেষ। তিনি বারবার রান্নাঘর থেকে বেরিয়ে এসে রাস্তার দিকে ছেলে মেয়েকে খুঁজছেন। দুই ভাই বোনের একজনকেও দেখা যাচ্ছে না। পাশের বাড়িতে হইচই হচ্ছে। মেলাকে উপলক্ষ করে ছোট ভাইয়ের ভাই বড় ভাবি এসেছে বাড়িতে। বাহিরে আসা মাত্রই আজম সাহেবের সাথে দেখা হয়ে গেল রেহানা বেগম। বাড়ির মধ্যে চলে আসবে তখনই আজম সাহেব বলে উঠলেন, ওয়াহাজ কোথায়? বেলা কি করছে? রেহানা বেগম দাঁড়িয়ে গেলেন। মাথা নিচু করে বললেন, ওরা দুই ভাই বোন বাড়ি ফেরেনি। বাড়ি আসুক আগে, তারপর দেখাবো ওদের একদিন কি আমার একদিন। আজম সাহেব চারদিকে তাকিয়ে বললেন, রাত হয়ে যাচ্ছে তো, আমি দেখি ওদের পাই কি না। রেহানা বেগম বাধা দিয়ে বললেন, আপনার যেতে হবে না। ছোট বউ রাগ করবে। তোমার এসব নিয়ে ভাবতে হবে না। ভাবতে হবেই। আমার ছেলে মেয়ে ওরা চলে আসবে এখনই। তুমি বাড়ির ভিতরে যাও, আমি দেখতেছি। বলে লুঙ্গি এক হাত উঁচু করে ধরে নিয়ে হাঁটা শুরু করলেন আজম সাহেব। রেহানা বেগম আর না দাঁড়িয়ে বাড়ির ভিতরে চলে এলেন। ঘরে বাতি জ্বলছে। কেরোসিন প্রায় শেষের দিকে। ছেলেকে পাঠাবেন সেটাও সম্ভব হচ্ছে না। ছেলে মেয়ের চিন্তায় অসম্ভব খারাপ লাগছে। রোজা রেখে তিনি বড্ড ক্লান্ত। ইফতার করছেন শুধু পানি দিয়ে। নামাজ শেষ করে এখনও অপেক্ষায় আছেন। বাতি নিবু নিবু করছে। শরীরটা বড্ড খারাপ লাগছে। বারান্দা থেকে ঘরের উঠোনের মধ্যে চলে গেলেন তিনি। বিছানায় গায়ে এলিয়ে দিলেন। শুতে শরীরটা আরও খারাপ লাগতে শুরু করছে। একদিকে ক্লান্তি, খিদে, অন্যদিকে ছেলে মেয়ে চিন্তা। হঠাৎ বাহিরে টিনের কেটে শব্দ হলো। কেউ ভিতরে আসছে। ওয়াহাজ আর বেলাকে ভেবে বিছানা ছেড়ে উঠলেন না। শক্তিও নেই ওঠার। দরজা শব্দ হতে বলে উঠলেন, এ মুলুকে কোনো বাড়িঘর নেই, চারপাশ পাকা। আমি বাড়িতে একা আছি জেনেও তোরা দুই ভাই বোন মেলাতে কী করছিস? তুই বড় ভাই হয়ে ছোট বোনকে সাথে নিয়ে গিয়ে জুয়া খেলছিস? সি ওয়াহাজ, তোকে আমি মানুষ করতে পারলাম না। এত পড়াশোনা করে কি করেছিস তুই? তোরা দুই ভাই বোন আমার কাছে আসবি না। বেরিয়ে যা ঘর থেকে। রেহানা বেগম পিছনে ঘুরে দেখারও প্রয়োজন বোধ করলেন না।
মনে অসম্ভব রাগ নিয়ে আসেন তিনি। অন্ধকারে কেউ পিঠ স্পর্শ করলো। ছেলে অথবা মেয়ে ভেবে দ্রুত গতিতে হাত সরিয়ে দিয়ে বললেন, এই ছবি না কেউ আমাকে, আমি তোদের মা নই, ভালোবাসিস না তোরা আমাকে। হাত সরিয়ে দেওয়ার পরেও আরেকবার স্পর্শ করলো কেউ। রেহানা বেগম আবার হাতটা সরিয়ে দিলেন। দ্বিতীয়বারের মতো স্পর্শটা মোটেও পছন্দ হলো না রেহানা বেগমের। পিছন দিকে ঘুরতেই পরিচিত একটা মুখ দেখে আটকে উঠলেন তিনি। সাথে সাথে উঠে বসতে লাগলেন। সামনে দাঁড়ানো পুরুষ আবার রেহানা বেগমকে উঠতে না দিয়ে নিজেই পাশে গিয়ে বসলো। রেহানা বেগম কাঁপা কাঁপা গলায় বললেন, কি করছেন ভাই, আপনি এখানে কেন? দয়া করে চলে যান আপনি। লোকটা চাপা স্বরে চুপিসারে বলল, চিন্তা কিসের রেহানা? রেহানা বেগম সরে গেলেন। বয়ার্ত গলায় বললেন, দোহাই লাগে আপনার, এখান থেকে চইলা যান। লোকটা রেহানা বেগমের হাত নোংরাভাবে স্পর্শ করে বলল, রেহানা, তোমার এত ভালো শরীর, এত সুন্দর চেহারা, তবুও তোমার স্বামী তোমাকে ত্যাগ করেছে। তোমার কষ্ট আমি বুঝি। কতদিন এভাবে থাকবা বলো? কয়েক বছর তো হয়ে গেল, শরীরের তো একটা চাহিদা আছে, তাই না? রেহানা বেগম এবার আশ্চর্যের শেষ পর্যায়ে চলে গেলেন। আহত গলায় বললেন, কি বলছেন আপনি? আপনাকে আমি ভাইয়ের নজরে দেখতাম। ছোট বউয়ের ভাই মানে আমারও ভাই। আপনার মুখে এরকম কথাবার্তা আশা করি না আমি। রেহানা বেগম বিছানার ওপর পাশ দিয়ে নেমে দাঁড়ালেন। বিছানায় বসা লোকটা রেহানা বেগমের সতীনের বড় ভাই আনিস। বউ বাচ্চা নিয়ে বোনের বাড়িতে ঘুরতে এসেছে। এই সময়ে এভাবে আনিসকে কোনোভাবেই আশা করেনি রেহানা বেগম। আনিস রেহানা বেগমের দিকে এগোতে থাকলো। রেহানা বেগম চিৎকার দিবেন ঠিক তখনই দৌড়ে গিয়ে মুখ চেপে ধরল আনিস। মুখ চেপে ধরায় আ ও শব্দ বের হচ্ছে মুখ দিয়ে। আনিস দাঁতে দাঁত চেপে বলল, মুখ দিয়ে একটা শব্দ বের হলে তোর সাথে তোর ছেলে মেয়েকেও শেষ করে দিব। বেশি হেরিতেরি করলে গ্রামের মানুষের সামনে বলবো যে তুই আমাকে ডেকে পাঠিয়েছিলি। রেহানা বেগম হাত জোর করে অনুনয় করতে থাকলো, কিন্তু কোনো কথাই আনিসের কানে যাচ্ছে না। আনিস আগে থেকে পরিকল্পনা করে এসেছিল, তাই খুব একটা অসুবিধা হলো না। লুঙ্গির গিটের মধ্যে থেকে দড়ি দিয়ে হাত বেঁধে ফেললেন। তারপর এক টুকরো কাপড় বের করে রেহানা বেগমের মুখ বেঁধে ফেললেন। রেহানা বেগমের আর কিছুই করার ছিল না। এদিকে কারো আসারও কথা না, কেউ বাঁচাতেও আসবে না। তিনি মনে মনে আল্লাহকে ডাকতে থাকেন, মনে মনে ভীষণ করে চাইতে থাকেন কেউ অন্তত বাড়িতে আসুক আর তাকে বাঁচাক। রেহানা বেগমের চাওয়া পূরণ হলো না। খারাপ চিন্তাধারা জিতে যেতে থাকলো। রেহানা বেগম শুধু চোখের পানি ফেলছে। আনিস রেহানা বেগমকে টেনে হিঁচড়ে বিছানার দিকে নিয়ে যেতে থাকে। রেহানা বেগম যেতে চাইছে না, অসহায়ের মতো কেঁদেই যাচ্ছে। দস্তাদস্তি চলতে থাকলো। শেষ পর্যন্ত রেহানা বেগম টিকে থাকতে পারছেন না। গলা ছেড়ে আল্লাহ বলে চিৎকার করে উঠলেন, কিন্তু স্পর্শ শোনা গেল না। চোখ থেকে গড়িয়ে পড়ল নোনা জল। দুই ভাই বোন পা টিপে টিপে বাড়িতে ঢুকলো। চারপাশ অন্ধকার, ঘরে নিবু নিবু আলো দেখা যাচ্ছে। ওয়াহাজ বেলাকে আগে ঘরে যেতে বললে মায়ের বয়সে পিছিয়ে এলো। মাথায় এদিক ওদিক নাড়িয়ে বলল, ভাইয়া আমি আগে যাব না। কেন? মা নিশ্চিত খুব রেগে আছে, আমি গেলেই আমাকে মারবে। বড় ভাই মার খেলে খুব ভালো লাগবে দেখতে, তাই না? ঘরে যা, মা কিছু বলবে না। এতক্ষণ কি করলাম সেটা যদি জানতে চাই? কি বলবো আমি? বলবে ভাইয়ার সাথে ঘুরছিলাম। মাকে তোমার বোকা মনে হয়? না, তোকে বোকা মনে হয়। ঘরে যাবো ভাইয়া? হ্যাঁ যা। বিপদে দোয়া পড়ে একটা ফু দিয়ে দাও। ওয়াহাজ সম্ভবত দোয়া ইউনুস পড়ে বেলার মাথায় একটা ফু দিয়ে দিল। বেলা পা টিপে টিপে গেট থেকে ঘরের দিকে এগোতে থাকলো। কাছাকাছি যেতে মায়ের অস্বাভাবিক গলা শুনতে পেল সে। কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেল বেলা। পিছনে বাইরের দিকে তাকাতেই দেখলো ওয়াহাজ কলপাড়ের দিকে রওনা দিয়ে দিয়েছে। বেলা দেরি না করে তাড়াতাড়ি করে ঘরের দিকে যেতে শুরু করলো। মায়ের গলা তার ভালো মনে হয়নি। মনে মনে ভাবছে অসুস্থ হয়ে যায়নি তো। বেলা বারান্দায় উঠে মা বলে ডেকে ওঠে। রেহানা বেগম তখন হু হু করে কান্না করে ওঠেন। তিনি তখনও নিজের সর্বস্ব দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। বেলার গলা শুনে সরে দাঁড়ায় আনিস। অভিলাষ পূরণ না হতে দুই ভাই বোনে চলে আসে বিব্রত হয়। সে নিজে সন্ধ্যার আগে মেলায় দুই ভাই বোনকে খুঁজে বের করে টাকা হাতে দিয়ে এসেছিল। বলেছিল ইচ্ছে মতো ঘোরাঘুরি করতে। দুই ভাই বোনকে ভালো করে এটা ওটা খেতে বলেছিল। এক প্রকার লোভে ফেলেছিল তাদের। বেলার গলা শুনতে রেহানা বেগম যেন হারানো শক্তি পুনরায় ফিরে পেলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শরীরের সমস্ত শক্তি দিয়ে জোরে একটা লাথি দিলেন শরীরে দাগ বসাতে চাওয়া লোকটাকে। বেলা ঘরে ঢুকতে দৃশ্যটা দেখতে পেল। বুকটা যেন কেঁপে উঠল তার। দৌড়ে গিয়ে মায়ের হাতের বাঁধন খুলে দিল। শরীরের পোশাক অবিন্যস্ত হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে সেটা ঠিক করে দিল বেলা। আনিস বেরিয়ে যাবে তখনই ওয়াহাজ দরজার চৌকাঠে এসে দাঁড়ালো। বেলা মায়ের মুখের বাঁধা কাপড় সরিয়ে দিতে রেহানা বেগম চিৎকার করে বলে উঠলেন, ওই জানোয়ারকে যেতে দিবি না একদম। কুত্তার বাচ্চাকে আজ আমি জবাই করব। আমার শরীরে হাত, নিজের শরীরে একদিন এতদিন আগলে রেখেছি। আল্লাহ যেন এদিকে অন্তত দোষ দিতে না পারে।
আর এই জানোয়ার আমাকে ভোগ করতে আসছিল। রেহানা বেগম রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আনিসের দিকে তেড়ে যান, বলতে থাকেন, আমাকে কি সস্তা মনে হয় নাকি? বেজন্মা, তোর ঘরে বউ তোর শান্তি দিতে পারে না, অন্য মহিলার দিকে খারাপ নজর দিস। ওয়াহাজ এতক্ষণে সবটা বুঝেছে বেলাও। রাগ ঘৃণায় সশরীরে রিরি করছে তাদের। বেলা সামানে শ্বাস ফেলছে। মায়ের এই অসম্মান সহ্য করতে পারছে না সে। রাগে সে ফুঁসছে। রেহানা বেগম হঠাৎই চোখের নিচ থেকে হাতুড়িটা তুলে নিলেন। আনিসের চোখ বড় বড় হলো, ভয়ে বারবার শুকনো ডোক গিলতে থাকলো। ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে তখনই ওয়াহাজ বলে উঠল, আমার মায়ের দিকে হাত বাড়িয়েছিস না? মেলায় আমাদের দুই ভাই বোনকে টাকা দিয়ে দেরি করতে বলছিলি তোর নোংরা মনস্কামনা পূরণ করতে। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আনিস শুকনো ডোক গিলে দমকে স্বরে বলে উঠল, রাস্তা থেকে সরে দেওয়া। কার সাথে এভাবে কথা বলছিস জানিস? আমি আনিস মিয়া, আমাকে ভয় দেখার মতো সোজা নয়। মামা, আপনি আমার মায়েরে নষ্ট করতে আইছিলেন? 10 বছর বয়সী বেলার কথা শুনে হতভম্ব হয়ে যায় আনিস। বেলার দিকে তাকিয়ে বলে, এত ছোট বয়সে এই কথা? মা একেবারে পাকিয়ে ফেলেছে দেখতেছি। তা আমি আসার আগে আরও কেউ আইছে নাকি তোর মায়ের কাছে? তাছাড়া আমি তো একা আসিনি, তোর মা আমারে ডাকছে তাই আইছি। তা না হলে আমার ঠেকা পড়ছে তোর মায়ের কাছে আসার? রেহানা বেগমের গা শিউরে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, এত বড় মিথ্যা কথা! নিজে কালি লাগাইতে আইসা এখন কইতাছিস আমি ডাকছি? জানোয়ারের বাচ্চার কিছু কইছি, তোরে আজকেও বাঁচাতেই পারবে না আমার হাত থেকে। মহিলা বলে কি ফেলনা লাগে আমারে? নরম মনে হয়? কি ভাবছিস যা ইচ্ছে তাই করবি, বলবি আর মেনে নিব? আনিস রক্তিম চোখে বলে উঠল, আমাকে ডেকেছিস নষ্টামি করতে, এ কথা পুরো গ্রাম জানলে কি করবি তুই? তুই কিছু করার আগে পুরো গ্রাম তোর সাথে কি করবে সেটাও চিন্তা করে দেখ। রেহানা বেগম ব্রু শটান বিস্তৃত করে বললেন, সর্বনাশ করতে এসেছিস তুই আমার ছেলে মেয়ে এ সময় চলে না আসলে এরপর মারা ছাড়া আমার আর উপায় থাকতো না। ধরা পড়েছিস তবু অপরাধ বোধ নেই। আমার ভুল হয়েছে, গেট দরজা আটকায় দিলে তোর আর এত তেজ থাকতো না। কিসের এত তেজ তোর? রূপের? এটা ছাড়া আর কী বা আছে তোর? এই রূপেরও কোনো দাম নাই। স্বামীরে কি আটকাতে পারছিস? আমার বোনের দিকে 18 বছর আগেই যুগ ছিল। রেহানা বেগম দাঁতে দাঁত চেপে আনিসের কথাবার্তা শুনে যাচ্ছে। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন তারা কথাবার্তা বলতে পারে সে। আনিস বেরিয়ে যাবে তখনই ওয়াহাজ আরও শক্তপোক্তভাবে পথ আটকে দাঁড়ায়। আনিস ধমকে স্বরে বলে উঠল, সরে দাঁড়া, যেতে দে, না হলে খারাপ হবে। ওয়াহাজ মাথা উঁচু করে বলল, কি খারাপ হবে? দুই ভাই বোনকে বের করে দিয়ে না হয় দুইজনের ঘরের মধ্যে বেঁধে তোদের মাকে নিয়ে শোবো। কাজ তো সম্পূর্ণ হইতেই দিলি না। ভাল লাগবে দেখতে? তোর মায়ের নামের পাশে বেশ্যা উপাধি লাগাইলে সুন্দর লাগবে। বেলা এতক্ষণে চুপ করে থাকলেও এবার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না সে। মায়ের হাত থেকে হাতুড়ি কেড়ে নিয়ে দৌড়ে এসে আনিসের মাথায় আঘাত করল। ওয়াহাজ রেহানা বেগম দুজনেই থ মেরে দাঁড়িয়ে আছে। আনিসের মাথায় আঘাত লাগার সাথে সাথে মেঝেতে লুটিয়ে পড়ল। বেলা শরীরের উপর চেপে বসল, মাথা সারা শরীরে আঘাত করতে থাকলো আর বলতে থাকলো, তুই আমার মায়ের দিকে নজর দিচ্ছিস, এটা তার জন্য। তুই আমার মায়ের দিকে হাত বাড়িয়েছিস, এটা তার জন্য। তুই আমার মায়ের শরীর ছুঁয়েছিস, এটা তার জন্য। তুই আমার মাকে কলঙ্কিত করতে চেয়েছিস, এটা তার জন্য। তুই আমার মায়ের নামে মিথ্যে রটাতে চেয়েছিস, এটা তার জন্য। বেলার কৃত কাজ চোখের পলকে ঘটে যাওয়ায় ওয়াহাজ রেহানা বেগম কিছুই করে উঠতে পারল না। পরপর কয়েকটা আঘাতের পর যেন তাদের হুঁশ ফিরল। ওয়াহাজ তাড়াতাড়ি করে বোনকে সরিয়ে ফেলে। বেলা চিৎকার করে গালাগালি করে যাচ্ছে, সে আনিসের দিকে ছুটে ছুটে যেতে চাইছে। আনিসের হাতে বার কয়েক আঘাতের জন্য হাতটা প্রায় থেতলে গিয়েছে। মাথা দিয়ে রক্ত ঝরছে, মেঝে ভিজে গিয়েছে। যে মেয়ে সামান্য হাতের আঙ্গুল কেটে গেলে বয়স এদিকে তাকায় না, সেই মেয়ের বিধ্বংসী রূপ যেন রেহানা বেগম বিশ্বাসই করতে পারছেন না। ওয়াহাজ বেলার রাগ নিয়ন্ত্রণের জন্য বোনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। বেলা সারা শরীর রাগে কাঁপছে। রেহানা বেগম এক পলকে বেলাকে দেখে যাচ্ছেন। এ কি দেখলেন তিনি? কি মেয়ে জন্ম দিয়েছেন তিনি! এ যেন আগুনের ফুলকি। রেহানা বেগম সংবিত ফিরল। ওয়াহাজ তখনও বোনকে বুকের সাথে জড়িয়ে নিয়ে দূরে থেকে আনিসের লুটিয়ে পড়া দেহখানা দেখছে। রেহানা বেগম এক পা দু পা করে সেদিকে এগোলো। আনিসের নাকের দিকে আঙ্গুল দিয়ে আটকে উঠলেন তিনি। আনিস মারা গেছে, শ্বাস ফেলছে না। রেহানা বেগম অসহায় ভঙ্গিতে মেয়ের দিকে তাকালেন, বললেন, আনিস মরে গেছে, এখন কি করব? ঘরের বাহিরে আজম সাহেবের গলা শোনা গেল। তিনি বেলার নাম ধরে বললেন, বেলা এসেছিস? ওয়াহাজ বাড়িতে এসেছিস তোরা? রেহানা বেগম চমকে উঠলেন, কাঁপা কাঁপা গলায় বললেন, হ্যাঁ হ্যাঁ এসেছে ওরা। রেহানা বেগমের কথা শেষ হতেই বাড়ির পিছনে কয়েকজনের গলা শোনা গেল। 2-3 জন গেটের দিকে আসছে আর বলছে,
এই এই তাড়াতাড়ি চল, কি হয়েছে দেখে আসি। চিৎকার চেঁচামেচি শোনা গেল এই বাড়িতে। রেহানা বেগম লাশের পাশ থেকে উঠে দাঁড়ালেন, তড়িঘড়ি করে চলে এলেন বাহিরের দরজায়। পুরোপুরি রাত নেমেছে, চারদিকে অন্ধকার, দূর দূরান্ত কাছে পিঠে কোথাও একটু আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বাড়ির সামনের মেঠো পথ দিয়ে পাশে দু বাড়ি থেকে কয়েকজন এসেছে। ওপাশ থেকে কেউ রেহানা বেগমকে ডাকতে শুরু করলো। রেহানা বেগম নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলেন। দরজা খুলে দিতেই 2-3 জনে দেখা পেলেন। পিছনের দিকে আরও কয়েকজন দাঁড়িয়ে আছে। সামনে থেকে একজন বলল, কি ব্যাপার, এত চেঁচামেচি কেন করছ, কী সব বলছো? রেহানা বেগম শুকনো ডোক গিলে আমতা আমতা করে বললেন, ওই যে ছেলে মেয়েগুলো দেরি করে বাড়ি আসছে, তাই তাদের নিয়ে চেঁচাচ্ছিলাম। দুজন কথা বলতে বলতে রেহানা বেগমকে পার করে ভিতরে চলে এলো। রেহানা বেগম ভাবছিলেন সদর দরজা থেকে হয়তো বিদায় করে দিবেন, কিন্তু সেটা আর হলো না। এবার একটা আস্ত ডেড বডির সামনে চলে আসবে। দুজনকে ঘরের দিকে যেতে দেখে রেহানা বেগম আফসোস করতে থাকলেন। পিছন থেকে আনিসের স্ত্রী এবং 15-16 বছরের ছেলে প্রবেশ করল। আনিসের স্ত্রী একগাল হেসে রেহানাকে বলল, কোথায় আপনার ছেলে মেয়ে, অনেক দিন ওদের দেখিনি। সাহসায় বলে উঠলেন, বাড়িতে কেরোসিন নেই, বাতি নেভে গেছে, ছেলেকে দোকানে পাঠাতে হবে, অন্ধকারে লাইটও খুঁজে পাচ্ছি না। আনিসের স্ত্রী জাহিদা খাতুন হেসে বলল, সমস্যা নেই, আমার হাতে লাইট আছে। জাহিদা খাতুনের কথা শেষ হতে ভিতর থেকে কেউ চিৎকার দিয়ে বলে উঠল, লাশ, এরা জলজান্ত একটা মানুষকে খুন করে ফেলেছে রে। ভিতরের মানুষের চিল্লাচিল্লিতে বাহিরের মানুষগুলো দৌড়ে চলে আসে। রেহানা বেগম কপালে হাত দিয়ে দাঁড়িয়ে গেলেন। পর মুহূর্তে ছুটে গিয়ে মেয়ের পাশে দাঁড়ালেন। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যে সারা গ্রামে খবর ছড়িয়ে পড়ল, আজমের বড় বউয়ের মেয়ে তার সতীনের ভাইকে খুন করেছে। 10 বছরের মেয়ের হাতে মধ্যবয়সী পুরুষের খবর যেন বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। ঘণ্টার মধ্যে পুলিশ এসে উপস্থিত হলো। পুলিশ একটা বড় জিপ গাড়ির পাশে দাঁড় করিয়ে মিঠু পথ ধরে রেহানা বেগমের বাড়িতে প্রবেশ করলেন। কিছুক্ষণের মধ্যে পোস্টমর্টমে পাঠানো হলো। বাড়ি ভর্তি মানুষ। একপাশে আনিসের স্ত্রী জাহিদা এবং ছেলে রিমন কান্নাকাটি করে যাচ্ছে। রিমন মাঝে মধ্যে ওয়াহাজ আর বেলার দিকে তেড়ে যাচ্ছে মারার জন্য। লোকজন মিলে বারবার তাকে আটকে রাখার চেষ্টা করে যাচ্ছে। পুলিশের বড় অফিসার বেলাকে সামনে ডেকে পাঠালেন। লেডি কনস্টেবল গিয়ে বেলাকে নিয়ে অফিসারের সামনে উপস্থিত হলেন। অফিসার একটা সিগারেট ধরালেন, গম্ভীর গলায় বললেন, নাম কি তোমার? বেলা অফিসারের চোখে চোখ রেখে বলল, আমার নাম বেলা। অফিসার কড়া গলায় বললেন, বেলা কি, আগে পিছে কিছু নেই? বেলা নীরব কণ্ঠে বলল, না, আরেকটার নাম ওয়াজিহা। খুন করেছ কেন? কি করেছিল ওই লোকটা? আমার মাকে নিয়ে বাজে বাজে কথা বলেছিল। তোমার মা কি ভালো? ভালো হইলে কি একজন বাজে কথা কেন বলবে? আমি যদি আপনারে নিয়ে বাজে কথা বলি তাহলে আপনি কি বাজে হয়ে যাবেন? কথা তো ভালোই শিখেছ। বেলা কিছুই আর বলল না, চুপচাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অফিসার আবারও বললেন, কিভাবে মেরেছ তাকে? বেলা এবার মাথা নিচু করে ফেলল, মাটির দিকে তাকিয়ে বলল, মাকে নিয়ে যা তা বলছিল, গালাগালি করছিল। আমি আর সহ্য করতে না পেরে হাতুড়ি দিয়ে মাথা শরীরে আঘাত করেছি। হাত থেতলে দিয়েছ কেন? তোমার মায়ের বেলার উপর নিজ মাথা নেড়ে বলল, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিল তাই। কেমন খারাপ ব্যবহার? মাকে শুয়েছিল, খারাপভাবে শুয়েছিল। তুমি এসব বুঝলে কী করে? বেলা মাথা তুলে অফিসারের দিকে তাকালো, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার মা আমাকে স্কুলে ভর্তি হওয়ার সময় থেকে সব কিছু শিখিয়েছে, কোনটা ভালো স্পর্শ আর কোনটা খারাপ এসব সম্পর্কে আমি সব কিছু জানি। অফিসার এবার উঠে দাঁড়ালেন। বেলাকে আর কিছু জিজ্ঞেস করলেন না। লেডি কনস্টেবলকে বললেন, নিয়ে এসো মেয়েটাকে। ওর শাস্তির ব্যবস্থা কতটুকুই বা হবে, পিচ্ছে একটা মেয়ে, বয়স 18 হতে অনেক দেরি, তবে এত ছোট মেয়ে খুন করে ফেলল, এটাই ভাবার বিষয়। বেলাকে নিয়ে যাওয়ার কথা বলতে রেহানা বেগম উচ্চ শব্দে কেঁদে উঠলেন। দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। মেয়ের মুখ মাথায় হাত বুলিয়ে কাঁদতে থাকলেন তিনি। বেলার বাবা কাছে আসতে পারছেন না। ছোট স্ত্রী ভাইয়ের জন্য কাঁদছে আর বলছে, তুমি যদি ওই মেয়ের কাছে যাও, বাঁচানোর চেষ্টা করো, তাহলে তোমার একদিন হয়, না হয় আমার একদিন। ওয়াহাজ হেসে মাকে বোনের কাছ থেকে ছাড়িয়ে নিল। নিজে একবার বোনকে জড়িয়ে ধরে বলল, খুব তাড়াতাড়ি আমরা আবার এক হব, তুই চিন্তা করিস না বোন। বাড়ি ভর্তি মানুষ, নানান রকম কথা বলা বলি করছে, কাদা ছোড়াছড়ি করতে দ্বিধা করছে না।
বেলাকে নিয়ে যাওয়া হলো। রেহানা বেগমের কান্নাকাটি বাড়তেই থাকলো। তিনি ভেবে পান না কী থেকে যে কী হয়ে গেল। বাড়ি বোঝায় মানুষ এবার যেন রেহানা বেগমের গায়ে কালি লাগাতেই ব্যস্ত। কানাঘুষো শুনতে পেল রেহানা বেগম। কয়েকজন মহিলা নিজেদের মধ্যে বলাবলি করছে, এতদিন স্বামী ছাড়া আছে, আজ মনে হয় সতীনের বাইকে ডেকেছিল। অতটুকু মেয়ে এত বড় লোককে মারল কিভাবে? আর এটা যে মা হয় তাই হয়তো হাতে নাতে ধরে মায়ের উপরে রাগ ওই লোকের উপরে দেখাইছে। মহিলার হয়তো শোয়াও হয়ে গেছে। কি দিন যে দেখতে হচ্ছে, আল্লাহকে দিন দেখাচ্ছে আমাদের। মানুষ ধীরে ধীরে বেরিয়ে যায়। রেহানা বেগমের সতীন কাঁদতে কাঁদতে রাগে এটা ওটা ভেঙেও রেখে গেছে, সেগুলো ওভাবেই পড়ে রইল। বাড়িতে মানুষের ভিড় বাড়লে দোকান থেকে কেরোসিন এনেছিল। বাড়ি অন্ধকার থাকায় বাতি জ্বালিয়ে দিয়েছে সে। ওয়াহাজ ঘরে নিজের বিছানায় গেলেও চিন্তায় সারাটা রাতে একবারও চোখের পাতা এক করতে পারেনি। বোনের কথা সে নিজেই যেতে চেয়েছিল, কিন্তু মা একা থাকবে বলে আর যাওয়া হয়নি। রেহানা বেগম দরজার চৌকাঠে বসে সারা রাত পার করেছেন। অপেক্ষা শুধু সকাল 10টার। সকাল হলে মা ছেলে মিলে থানায় গিয়েছেন মেয়ের খোঁজখবর নিতে। ওয়াহাজ আগেই মাকে বলেছে বেলার বয়স কম, তাই তার শাস্তি হবে না, কিছুদিন হয়তো রাখবে আর তারপরে ছেড়ে দিবে। বেলা যেহেতু 10 বছর বয়সী, তাই তার কঠিন শাস্তি হওয়া অসম্ভব বিষয়। সকাল থেকে দুপুর পর্যন্ত দুজনকে বসিয়ে রেখেছে, কিন্তু বেলার সাথে দেখা করতে দেয়নি। থানা থেকে একজন বলেছে কেস কোর্টে উঠতে পারে, আইন উন্নত হচ্ছে, কিছু তো শাস্তি হবেই। কথাটা শোনার পর থেকে রেহানা বেগমের মনের মধ্যে খসখস করছে। সারাটা দিন মেয়েকে একটা নজরও দেখতে ছেলেকে নিয়ে থানাতেই পড়ে রইলেন উনি। বিকেলের দিকে একজন লেডি কনস্টেবল বেলাকে নিয়ে এলো। মেয়েকে দেখে আঁতকে উঠলেন। এক রাতে মেয়ের চেহারায় কি অসম্ভব মলিন হয়ে গিয়েছে। মেয়ের মুখ, সারা শরীরে হাত বুলিয়ে দিলেন তিনি। চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন সমস্ত মুখ, মাথা। হঠাৎই পিঠের এক জায়গায় হাত পড়তেই আহা বেলে চিৎকার করে উঠল। তড়িৎ গতিতে মায়ের কাছ থেকে দূরে সরে গিয়ে জোরপূর্বক হাসল। রেহানা বেগম ব্রু কুঁচকে মেয়ের দিকে তাকালেন। তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, কি হয়েছে বেলা, সরে গেলি কেন? বেলা আবারও এগিয়ে এলো মায়ের কাছে। মলিন মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, কিছু না মা, এই তো আমি। তুমি কাঁদছো কেন মা? দেখো আমি ঠিক আছি। বেলা স্বর পরিবর্তন হয়েছে। ভীষণ ঠান্ডা লেগে গলা ভেঙে গেলে স্বর যেমন শোনায় ঠিক সেরকমই শোনাচ্ছে। পাশ থেকে ওয়াহাজ বলে উঠল, তোর গলা বাড়ি শোনাচ্ছে কেন বোন? বেলা ঠোঁট প্রশস্ত করল। মাকে জড়িয়ে ধরে বলল, মাকে ছাড়া কখনো কোথাও থাকিনি তো, মাকে খুব মনে পড়ছিল, কান্না পাচ্ছিল তাই। রেহানা বেগম কাঁদতে কাঁদতে শক্ত করে মেয়েকে জড়িয়ে ধরতে বেলা কেঁপে উঠল। রেহানা বেগম এবার বেলার ফ্রকের পিছনের বুতামের দিকে খেয়াল করতে দেখলেন বুতাম খোলা, ফিটে দাগ। বুকটা কেঁপে উঠল রেহানা বেগমের। বাড়ি গলায় বলল, ওরা তোকে মেরেছে মা? তোর গায়ে আমি কোনো দিন হাত তুলিনি, একটা থাপ্পড় পর্যন্ত আমি তোকে কখনো দেইনি, আর ওরা তোকে লাঠি দিয়ে মেরেছে? ফার্স্ট থেকে এক লেডি কনস্টেবল বলল, তো তোমার মেয়েকে মারবে না? খুন করেছে ও, ওকে কোর্টে চালানো করে দেওয়া হবে, জেলও হবে ওর। আমার মেয়েকে মারা হয়েছে কেন? ওকে তো সন্দেহর বশে ধরে আনা হয়েছে। ও নিজের মুখে স্বীকার করেছে। এরপরেও ওর গায়ে হাত তোলা কেন হয়েছে আমি জানতে চাই। এটা আইনের কোথায় লেখা আছে যে 10 বছরের একটা বাচ্চা মেয়েকে ধরে এনে এমন নির্যাতন করা যাবে? রেহানা বেগমের কথার পরিপ্রেক্ষিতে লেডি কনস্টেবল বলে উঠল, 10 বছরের মেয়ে খুন করতে পারে আর মার খেতে পারবে না? বাত্তামিজ লাটকে জন্ম দিয়েছ, কোনো কথা মাটিতেই পড়তে দেয় না। লেডি কনস্টেবল কথাগুলো বলেই নিজের কাজে চলে গেল। বেলা মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল। বলল, তুমি কাঁদছো কেন মা? আমাকে তো খুব বেশি ব্যথা দেয়নি। মেয়ের মুখের দিকে তাকাতেই ভিতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে রেহানা বেগমের। এটুকু মেয়ে তার জন্য এত কষ্ট সহ্য করছে। কষ্ট তো সহ্য করার কথা মায়ের। মা হাজারো প্রতিকূলতা সহ্য করে মা ছেলে মেয়ের জন্য, আর তার বেলায় হচ্ছে উল্টো। মেয়ে কিনা মায়ের জন্য এত কষ্ট সহ্য করছে। মেয়ের পিঠে দাগ, থমথমে মুখ সহ্য করতে পারছেন না রেহানা বেগম। ওয়াহাজ টলমল চোখে বোনের দিকে তাকিয়ে আছে। কি বলবে ও? বোন, চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। এটা বলা আদৌ সম্ভব এই পরিস্থিতিতে? বেলা নিজেই মাকে বলল, মা, আমাকে এরা আটকে রাখতে পারবে না। আমি তো তোমাকে বাঁচাতে ওটা করেছি, ওটা না করলে তোমার ক্ষতি হতো। আমাকে তো তুমি স্কুলে ভর্তি করার পর থেকে অনেক কিছু শিখিয়েছ, আমি সব মনে রেখেছি। আমার মাকে কেউ কেন খারাপ গালি দিবে, কেন গায়ে হাত দিবে? আমি যা করেছি ঠিক করেছি। রেহানা বেগম হাঁটু ভেঙে নিচে বসে পড়লেন। বেলা ছোট ছোট দুহাত ঠোঁটে ছুঁয়ে চুমু খেতে লাগলেন। ওয়াজ এসে বোনের কাঁধে হাত রেখে দাঁড়ালো।
বেলা মা আর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোমরা চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, ইনশাল্লাহ, দেখে নিও। ওয়াহাজ এক পাশ থেকে বোনকে জড়িয়ে ধরল। রেহানা বেগম উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে নিলেন। রেহানা বেগম মেয়েকে কিছু বলবেন, তখনই একজন এসে জানালো বেলার সাথে দেখা করার সময় শেষ। বেলাকে নিয়ে যাওয়ার জন্য সাথে সাথে হাত ধরে টান দিলেন একজন। বেলা অসহায় মুখে মায়ের আর ভাইয়ের দিকে তাকিয়ে রইল। রেহানা বেগম সেও মেয়েকে আটকাতে পারলেন না, সলসল চোখে চেয়ে রইলেন মেয়ের দিকে। বেলাকে আবারও ভিতরে নিয়ে গিয়ে আটকে রাখা হলো। মন খারাপ নিয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে হলো রেহানা বেগমকে। বাড়ি ঘর ফাঁকা, মেয়েকে ছাড়া কিছুতেই ভালো লাগছে না। শুধু ভাবছেন মেয়েটা বাড়িতে থাকলে এটা করতো ওটা করতো, কিন্তু এখন বাড়ি যেন মরুভূমির মতো হয়ে গেছে, চারদিক জনমানব শূন্য। বাড়ি ফেরার পর থেকেই কিছুক্ষণ পর পর 2-3 জন করে দল বেঁধে রেহানা বেগমের বাড়িতে আসা শুরু করছে। অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে, দাঁড়িয়ে কিছু না বললেও যাওয়ার সময় ঠিকই 2-একটা কটু কথা বলতে বলতে চলে যায়। রেহানা বেগম শুধু শুনেন আর চোখে বাহিরের দিকে তাকিয়ে চোখের পানি পেলেন। 2 দিন কেটে গেছে, বাড়ি থেকে থানা, থানা থেকে বাড়ি করতে করতে। বেলারা দেখা মেলেনি। ওখান থেকে জানানো হয়েছে কোর্ট থেকে সব কিছুর মীমাংসা না হওয়া পর্যন্ত বেলার সাথে দেখা করা যাবে না। ওখান থেকে আরও জানানো হয়েছে বেলার 10-12 বছর কারাদণ্ডও হতে পারে। খবরটা শোনার পর ভেঙে পড়েছেন রেহানা বেগম। এদিকে মেয়েকে দেখতে না পারার শোক যেন কুড়ে কুড়ে খাচ্ছে, আবার এত বড় একটা খবর শুনে যেন সব কিছু এলোমেলো লাগছে তার। গত 2 দিনই তিনি সকাল থেকে বিকেল পর্যন্ত এক নাগাড়ে থানার বাহিরে বসে থেকেছেন। মেয়েকে এক নজর দেখতে ভিতরের অফিসারদের প্রতি কত আকুতি মিনতি করেছেন তিনি। কোনো কিছুতে কাজ হয়নি, বাড়িতেও শান্তি নেই। চারদিকের মানুষের কথা, পাশের বাড়ি থেকে সতীনের চেঁচামেচি, আঘাত করা কথা, মেয়ের চিন্তা, সব কিছুতে শান্তি নেই। জীবনটা যেন দুর্বিষহ হয়ে উঠেছে, শান্তিতে নিঃশ্বাসটুকু নেওয়া যাচ্ছে না। চারপাশের মানুষজন যেন পরিবেশটা আরও ভারী করে ফেলছে। শনিবার সকালবেলা ওয়াহাজ বারান্দায় বসেছিল। রেহানা বেগম ঘর থেকে বাজারের ব্যাগ তার হাতে দিয়ে কিছু টাকা নিয়ে বেরিয়ে ওয়াজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ঘরে বাজার নাই, বাজার করে নিয়ে আয়। কয়েকদিন তো ঠিকমতো খাসনি, রান্নাই করিনি, খাবি কি? যা বাপ, বাজার থেকে কিছু নিয়ে আয়, ঘরে মুড়ি আছে, খেয়ে যা। ওয়াহাজ ব্যাগটা হাতে নিয়ে বলল, কি বাজার করে আনবো মা, কি কি লাগবে? ছোটো কোনো মাছ কিনে নিয়ে আসিস, আর সবজি, ঘরে চাল আছে। তাহলে বাজার করেই আনি, তুমি রান্না করলে একেবারে খেয়ে নেব। ওয়াহাজ বাজারে টাকাটা আর ব্যাগ নিয়ে বাজার করতে বেরিয়ে গেল। রেহানা কাজ সেরে ঘরে গিয়ে কাগজ কলম নিয়ে বসলেন। মেয়ের কথা মনে করে লিখতে থাকলেন মনের কথা। 2 চোখ ছলছল করে উঠেছে, বুকটা কেমন চিনচিনি ব্যথা করছে। নিজের মনের কথাগুলো শব্দ বাক্যাকারে লিখতে থাকলেন, সাথে কিছুটা মায়া আর মমতা জড়ানো। ওয়াহাজ বাড়ি ফিরলে রেহানা বেগম টানা কয়েকদিন পর মনোযোগ দিয়ে ছেলের জন্য রান্না করলেন। মাছ কেটে ধুয়ে পাতলা ঝোলের তরকারি করলেন। রান্না শেষ হতে ছেলেকে ডেকে খেতে দিলেন। মাছের মাথা ছেলের প্লেটে তুলে দিতে গিয়ে হাতটা কাঁপতে থাকলো। অন্যদিন সামনে ছেলে মেয়ে দুজনকে বসে খাইয়েছে, আজ বেলা নেই। থানায় কি খাচ্ছে না খাচ্ছে কিছুই জানেন না তিনি। বেলার সামনে বসে থাকলে ওয়াহাজ মাছের মাথা বেলার থালায় তুলে দিত। নিজের থালায় মাছের মাথা দেখে ওয়াহাজ নিজেও অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমিও খেয়ে নাও। আর কত কেঁদে কেঁদে সময় পার করবে বলো, অল্প একটু খেয়ে নাও, আমার একা একা খাওয়া হবে না। রেহানা বেগম ছেলের কথা রাখতেই নিজের থালায় অল্প পরিমাণ ভাত বেড়ে নিলেন। ছেলের দিকে তাকিয়ে বললেন, আমার মেয়েটা কি খাচ্ছে না খাচ্ছে আমি জানি না, আমি পাশার মা ভাত খেতে বসেছি। আমার মেয়ের কাছে আমি মাপ চাইব কোন মুখে? বলের এক লোকমা ভাত মুখে দিয়ে বাম হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে নিলেন তিনি। ওয়াহাজ শুধু মাকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। পরদিন সকাল 10টা, সূর্যের তেজ বাড়তে শুরু করেছে, সাথে গরমও পড়েছে। বাতাসের ছিটে ফোটা নেই। এদিকে বিদ্যুৎ কম সময় থাকে, তার উপর গরমে আরও বেশি করে লোডশেডিং হচ্ছে। গেমে একাকার অবস্থা সবার। অতিরিক্ত গরমে মেজাজ খিটখিটে হয়ে গেছে সবার। আইনি ঝামেলা মিটিয়ে একজন লেডি কনস্টেবল গিয়ে জেলের তালা খুলে বেলাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই সেরি বের হ, তোকে নিতে আসছে তোর ভাই। বেলা বাহিরে দাঁড়ানো মহিলার কথায় আগামাথা কিছুই বুঝল না। আসার পর থেকে বারবার তাকে একটা কথাই শোনানো হচ্ছে, তার শাস্তি হবে, অনেক কঠোর শাস্তি। আর আজ কি না বলছে তার ভাই নিতে এসেছে। বেলাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে লেডি কনস্টেবল আবারও বলে উঠল, দাঁড়ামি করে দাঁড়ায় থাকিস না তো, মেজাজ এমনি গরম হয়ে আছে, আয় বের হ, থানা থেকে বিদায় হ। বেলা সাফা গলায় বলল, আমাকে ছেড়ে দিচ্ছেন কেন, আমার শাস্তি হবে না? মহিলাটি কর্কশ গলায় বললেন, না, তোকে ছেড়ে দেওয়া হয়েছে, এবার বাহির হ। বেলা এবার আর কোনো কথা বলল না। সে জানিয়ে আরেকটা বাক্য ব্যয় করলে হয়তো সেদিনের মতো পিঠে লাঠি পড়বে। নীরবে বাহিরে বেরিয়ে এলো সে। জেলে আবার তালা ঝুলিয়ে দিয়ে মহিলাটি বলল, আয় আমার সাথে, তোর ভাই বাহিরেই আছে,
বাপরে তো বাপ, একটা বার দেখতেও আইল না। এ মা আর ভাই খালি পাকের উপর পাক দিল, আর আজ সব ছুটি। বেলা কথার অর্থ না বুঝে মুখের দিকে চেয়ে রইল। বাহিরের দিকে এসে দেখলো ওয়াহাজ দাঁড়িয়ে আছে। বোনকে দেখা মাত্র বোনের দিকে দুহাত বাড়িয়ে দিল ওয়াহাজ। বেলা দৌড়ে এসে বাইকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। ওয়াহাজও বোনকে শক্ত করে জড়িয়ে ধরে বারবার চোখের পানি মুছতে থাকলো। কিছুক্ষণ পর বাইকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে এদিক ওদিক মাকে খুঁজল বেলা। মাকে দেখতে না পেয়ে বলল, ভাইয়া মা আজ আসেনি? ওয়াহাজ সাফা স্বরে বলল, মা বাড়িতে অপেক্ষা করছে, চল বাড়ি যাই। অনেক কষ্ট হয়েছে তাই না? আর কোনো কষ্ট নেই আর। ভাইয়ের সাথে হাত ধরে থানার বাহিরে বের হলো বেলা। টানা 4 দিন পর সূর্য দেখল সে। এত মানুষ দেখছে, বাহিরে এসে ভালো লাগার কথা, তবুও মনের ভিতর কেমন একটা যেন লাগছে। বাসবার শ্বাস ফেলছে সে। মনে হচ্ছে বুকে কিছু একটা চেপে বসেছে। ওয়াহাজ একটা ভ্যান নিল। 2 ভাই বোন ভ্যানে উঠে বসলো। কিছু দূর দুজন একদম চুপচাপ থাকলো। কারো মুখে কোনো কথা নেই, মুখ মলিন। মেঘ জমেছে। মাঝে মাঝে ভাইয়ের মুখের দিকে দেখছে বেলা। ভাইয়ের মুখ খুশি খুশি নয়। সে যেহেতু ছাড়া পেয়েছে তাই তার ভাইয়ের মুখ খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ঘটেনি। বেলা নীরবতা ভেঙে বলে উঠল, আমাকে দেখে মা নিশ্চয়ই খুশি হবে তাই না ভাইয়া? মনে হচ্ছে কতদিন যেন বাড়িতে নেই আমি। আমার মনে হচ্ছে কত রাত মাকে জড়িয়ে ধরে ঘুমাই না। আজ আমি মাকে জড়িয়ে ধরে ঘুম দিব। কয়টা রাত গেল আমি মাকে ছাড়া ঘুমাতে পারিনি। ওয়াহাজ এবারও কিছুই বলল না। ভাইকে খুব অদ্ভুত লাগছে বেলার। বাড়ির সামনে রাস্তায় এসে ভ্যান থামলো। এখানে নেমে আবার ঢালু রাস্তা দিয়ে নেমে মাটির রাস্তা দিয়ে মিনিট 2 হেঁটে যেতে হবে। ওয়াহাজ ভ্যান থেকে নামার পরপরই বেলা নেমে পড়ল। ওয়াহাজ ভাড়া মিটিয়ে দিয়ে বেলার হাত ধরল। জোরপূর্বক হেসে বলল, চল, বাড়িতে মা অপেক্ষা করছে তোর জন্য। ভাইয়ের হাসি দেখে বেলাও এবার হাসলো। উৎসুক গলায় বলে উঠল, মা আমার জন্য কি রান্না করেছে ভাইয়া? ওখানে তো খেতেই দেয়নি ঠিক মতো। যা শক্ত রুটি দিত সেটা খেতেই ইচ্ছে করে না। আজ মার হাতে তরকারি দিয়ে ভাত খাবো, আহ শান্তি। ওয়াহাজ একবার বেলার দিকে তাকালো। বেলাও তাকালো, ওয়াহাজের চোখ সরিয়ে নিল। সোজা পথে হাঁটতে থাকলো দুজন। বাড়ির যত কাছাকাছি যাচ্ছে তত যেন অস্বস্তি পাচ্ছে ওয়াহাজের। ভয়ে বুক কাঁপছে। কি হবে এরপর? বোন সত্যিটা জানার পর ঠিক থাকতে পারবে তো? বাড়ি থেকে অল্প কিছু দূরে দুজন। রাস্তা থেকে বাড়ি দেখা যাচ্ছে। বাহিরে বেশ কিছু মানুষের ভিড়। একদিকে পুরুষ, অন্যদিকে নারীরা কেমন দলে দলে দাঁড়িয়ে আছে। তাদের দুজনকে আসতে দেখে একে একে অনেকজন তাদের দিকে তাকিয়ে আছে। বাহিরে এত মানুষ দেখে ভাইয়ের দিকে তাকালো বেলা। জানার আগ্রহ নিয়ে বলল, ভাইয়া বাহিরে এত মানুষ কেন? মায়ের জন্য এসেছে। কেন? চল দেখতে পাবি। বল না ভাইয়া, মার জন্য কেন এত মানুষ আসবে? ভিতরে চল না, দেখতেই পাবি। বেলা দাঁড়িয়ে গেল। শুকনো ডোক গিল, বলল, কি হয়েছে ভাইয়া? না বললে আমি ভিতরে যাব না, মাকে আসতে বলো। ওয়াহাজ কিছুক্ষণ চুপ করে রইল। কি বলবে বেলাকে? সত্যি বলে দিবে? তার মাঝে বলার মতো আর কিছুই রাখেনি। সত্যটা বেলা সহ্য করে নিতে পারবে তো? বেলার মুখের দিকে তাকিয়ে ভারী গলায় বলল, ওয়াজিহা বি স্ট্রং। হ্যাঁ। বেলা কিছু না বলে ওয়াহাজের দিকে একইভাবে তাকিয়ে রইল। ওয়াহাজ শুকনো ডোক গিল। বুক কাঁপছে তার। সত্যি কথাটা বুকে চেপে বসেছে। বুকে হাত ডলতে ডলতে বলল, মা নেই বেলা, মা আমাদের একা করে চলে গেছে। আল্লাহর পর মা ছিল, এখন পৃথিবীতে আর কেউ রইল না। বেলা দমে গেল। নিঃশ্বাসটা যেন থেমে গেল। বাইরের দিকে এক পলকে তাকিয়ে কথা শুনে চোখের পানি নেমে এলো। মা মারা গিয়েছে। সামনেই খাটিয়ে রাখা। মায়ের নিস্তেজ দেহখানা সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে। একজন গিয়ে মুখের কাপড় সরিয়ে দিল। সামনেই বেলা দাঁড়িয়ে, প্রাণহীন রোবট যেন একটা। এক পলকে মৃত মায়ের মুখের দিকে চেয়ে রইল। চোখের পাতা বাড়ি ঠেকতে পলক ফেলল সে। চোখের পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। হাতের উল্টো পাশ দিয়ে গাল মুছে আদো আদো গলায় বলল, শেষমেশ তুমি আমারে পর করে দিলে মা। এতিম করে যেতে বাঁধল না বুকে তোমার? মনে হলো না তোমার থেকে যাওয়া উচিত? হাঁটু ভেঙে খাটিয়ে দৌড়ে বসে পড়ল সে। একটু দূর থেকে কঠোর গলায় একজন বলে উঠলেন, মেয়েটাকে সরিয়ে ফেলুন, কান্নাকাটি করা ঠিক হবে না এখানে। বেলার নজর সেদিকে গেল। ওয়াহাজ এসে বোনের কাছে দাঁড়ালো। বেলা অনুভব করলো তার খুব খারাপ লাগছে। বুকের ভেতরটা পাকা পাকা লাগছে। কান্না ঠেলে বেরিয়ে আসতে চাইছে। চোখ টলমল করার কারণে ঝাপসা হয়ে এসেছে চারপাশ। বেলা মায়ের মুখের দিকে তাকিয়ে একটা জোরে চিৎকার দিয়ে উঠল। ওয়াহাজ নিজেও বোনের কান্না দেখে কেঁদে ফেলল। বেলা খাটিয়ে শক্ত করে ধরে মাকে না পাওয়া ছোট বাচ্চাদের মতো কান্না করেই যাচ্ছে। বেলার কান্না দেখে আশেপাশে থাকা কিছু মহিলাও বারবার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। এক পাশে দাঁড়িয়ে আছে বেলার সৎমা কাকলি বেগম। দূর থেকে স্বামীর উপর নজর রাখছেন তিনি।
সৎ ছেলে মেয়ের কাছে যেন না যায় সেটার জন্য দুদিকেই চোখে চোখে রাখছেন। বেলার কান্নাকাটি কিছুতেই থামছিল না। বেলা বারবার নিজের ছোট ছোট হাত দিয়ে মায়ের গাল ছোঁয়ার চেষ্টা করছিল, কিন্তু কেউ তাকে স্পষ্ট করতেই দিচ্ছিল না। ওয়াহাজ কান্নারত বেলাকে জোর করে দূরে সরিয়ে নিয়ে আসে। বারান্দার একপাশে নিজে বোনকে নিয়ে বসে। ওয়াহাজ সকালে ঘুম থেকে উঠে যখন দেখলো সূর্য উঠে যাচ্ছে, কিন্তু মা এখনও উঠেনি, তখনই মাকে ঘুম থেকে জাগাতে মায়ের ঘরের দিকে যায়। দরজায় টোকা দিতেই দেখে দরজাটা খোলা। ওয়াহাজ ভেবেছিল মা হয়তো বাহিরে বেরিয়েছে হাঁটতে। ফিরে আসার সময় দরজার একপাশে কনুই লাগাতেই সেটা শব্দ করেই খুলে যায়। কী ভেবে ওয়াহাজ পিছন ফিরে তাকাতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। তার মা ঝুলছে, নিচে কাঠের চেয়ারটা মেঝেতে পড়ে আছে, পা এবং সমস্ত দেহও শূন্য বাসছে। ওয়াহাজ সজোরে চিৎকার দিয়ে দৌড়ে গেল মায়ের ঝুলন্ত পা দুটো চেপে ধরে। চোখের পানি গড়িয়ে পড়তে থাকে গালে। ওয়াহাজের চিৎকার করা কান্নাকাটিতে আশেপাশের লোকজন ছুটে আসে। রশি কেটে মৃতদেহ নামানো হয়। মায়ের মৃত্যুটা ওয়াহাজ কিছুতেই মেনে নিতে পারছিল না। এই কয়েকদিন ধরে যে পরিস্থিতিতে ছিল, এবার যেন পরিবেশটা আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করলো। চারপাশের মানুষকে ওয়াহাজ সহ্য করতে পারছিল না। যখন থেকে সে বালিশের পাশে রাখা চিঠিটা পেয়েছিল, সেখানে তার মায়ের শেষ কথাগুলো লেখা আছে। স্ত্রীর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন আজম সাহেব। হয়তো তিনি পারিবারিক অশান্তি এড়িয়ে চলতে প্রথম স্ত্রীর আশেপাশে সেভাবে আসেন না। ছেলে মেয়েকে জনসম্মুখে আগের মতো আদর করতে পারেন না, কিন্তু ভালো তো বাসেন। নিজের ভুল বুঝতে পারার পর থেকে ভিতরে ভিতরে পুড়ছিলেন তিনি। আজ তিনি দ্বিতীয় স্ত্রীর বাধা যত দূর সম্ভব এড়িয়ে চলেছেন। প্রথম দিকে দ্বিতীয় স্ত্রীর নজর উপেক্ষা করতে না পারলেও এখন পারছেন। তিনি যখন ওয়াহাজের হাতে চিঠি পেয়েছিলেন, তখন নিজেও সেটা ওয়াহাজকে দিয়ে পড়িয়েছেন। রেহানা বেগমের সর্বশেষ কথাগুলো তার হৃদয়টাকে যেন ক্ষত বিক্ষত করে দিয়েছে। একটা মানুষ ঠিক কতটা অভিমান নিয়ে, কষ্ট নিয়ে দুনিয়া ত্যাগ করতে পারে, তাই চিঠিটাই প্রমাণ। চিঠিটা পেয়ে যখন ওয়াহাজ কান্নাকাটি করা বাড়িয়ে দিয়েছিল, তখনই আজম সাহেব পড়াশোনা পারেন না বলে ছেলের কাছে এগিয়ে এসে বসেছিলেন পড়ে শোনাতে। ওয়াহাজ ভাঙা গলায় পড়তে শুরু করেছিল প্রথম থেকে। নিজের পাপ আর আমি বয়ে বেড়াতে পারছি না। আমি ভাবতে পারছি আমার মেয়েটা বড় কোনো শাস্তি ভোগ করবে। এই দুনিয়ার মানুষের উপর আমার বৃতৃষ্ণা এসে গেছে। কিশোরী হতে বাবজান বিয়ে দিয়ে দিল। পড়াশোনার করার পাঠ শুকিয়ে সংসার শুরু করলাম। অনিচ্ছা সত্ত্বেও নিজেকে মানিয়ে নিয়ে চলতে শুরু করলাম। যখন বড় ছেলেটা পেটে এলো, আমার স্বামী আমার পাশে না থেকে অভিমত জানালো তার আরেকটা মেয়েকে পছন্দ। বিয়ে না করলে পাপে জর্জরিত হবে মন আর দেহ। নিজের স্বামীর বিয়ে দিলাম বুকে পাথর চেপে। দূরত্ব বাড়তে বাড়তে বশত আলাদা হলো। আমাদের শুধু মুখে তালাক বলে ছাড়াছাড়ি হয় নাই, মনে একজন আরেকজনকে ছেড়েছে বহু বছর আগে। নিজের সতীত্ব নিজে আগলে রেখেছিলাম। সেদিন পরপুরুষ আমার ঘরে এলো আমার সম্মান নষ্ট করতে। তার দোষে সে জান হারালো, আর দোষ হলো আমার ছোট্ট বাচ্চা মেয়েটার। কই একজনও তো বলল না যে ওই কাপুরুষ অন্যায় করতে এসে জান হারাইছে। আমি মহিলা বলেই আমার সব দোষ হয়ে গেল। আমার যদি পুরুষ মানুষ দরকার হইতো, তাহলে তো আমার স্বামীর থেকে তালাক নিয়ে আরেকটা বিয়েই বসতে পারতাম। দুইটা ছেলে মেয়ের দিকে তাকিয়ে আমি কিছুই করিনি। আমার পাড়া মহল্লার মানুষের কথার আঘাত, আমার মেয়ের অসহায় মুখ, পিঠের দাগ আমাকে ঘুমোতে দিচ্ছিল না। দুনিয়াটা বিষ বিষ লাগছিল। টিকতে পারছি না আমি, তাই জোরে যাচ্ছি। আল্লাহ আছেন, তিনি আমার ছেলে মেয়েকে দেখে রাখবেন। ওয়াহাজ, বেলা তোদের কাছে মাপ চাওয়ার মুখ আমার নেই। নিজেরা কোনো দিন আমাকে মাফ করে দিতে পারলে দিস। সেসব আইনের লোকদের মুখের উপর থুতু, যারা আমার বাচ্চা মেয়েটাকে একা পেয়ে মেরেছে। আমি স্বীকার করছি, ও জানোয়ারের বাচ্চাকে আমি নিজে হাতে খুন করেছি। আমার মেয়েটাকে যেন ছেড়ে দেওয়া হয়। আমার মেয়ে কিছু করেনি, ও নিষ্পাপ বাচ্চা একটা মেয়ে। আমার মেয়ের কোনো দোষ নেই। এই দুনিয়ায় এত এত বিষযুক্ত মানুষের মধ্যে দুটো প্রাণ আমার ভালোবাসায় গড়ে উঠতে শুরু করেছিল। আমি আর দায়িত্ব পালন করতে পারলাম না। ওয়াহাজ, তুই তোর বোনের দায়িত্ব নিস। বোনকে কোনো দিন পর করে দিস না। মাকে কোনো সময়ের জন্য ভালোবাসলে বোনটাকে বুকে আগলে রাখিস। নতুন নতুন মানুষ পেয়ে বোনকে দূরে ঠেলিস না। তোর মায়ের চিহ্ন হিসাবে তোর বোনকে রেখে গেলাম। তোরা দুজন তোদের স্মৃতিতে আমাকে বাঁচিয়ে রাখিস অন্তত। আজম সাহেবের চোখ অশ্রুসিক্ত হয়েছিল। স্ত্রীর মৃতদেহ যখন গোসল করানো হচ্ছিল, তখন তিনি নিজেই চিঠিসহ ওয়াজকে পাঠিয়েছিলেন থানায়। সাথে গ্রামের পরিচিত 4 জন গিয়েছিলেন। থানায় যেন সেরকম কোনো ঝামেলা না হয়, তাই তিনি কিছু টাকাও দিয়েছিলেন আজম সাহেব। থানায় যাওয়ার পর বেলাকে যখন ছেড়ে দেওয়া হয়েছিল, তখন ওয়াহাজ বড়দের কথা শুনে তাদের রেখে বেলাকে বাড়িতে নিয়ে এসেছিল। বেলা ভাইয়ের সাথে বসে আছে।
কান্না এখনও থামেনি তার। ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মার একটুও কি আমার কথা মনে হলো না ভাইয়া? মনে হলো না মাকে না দেখতে পেয়ে আমার কান্না পাবে? মা কেন আমাদের ছেড়ে চলে গেল? আল্লাহ কেন আমাদের কাছ থেকে আমাদের মাকে কেড়ে নিল? মা আল্লাহকে বলতে পারলো না আমরা মাকে ছাড়া থাকতে পারবো না? আমি রাতে ঘুমাবো কীভাবে? আমাকে মা কখনো আর ডাকবে না, কখনো একটু বুকে জড়িয়ে ধরবে না। মা কেন গেল ভাইয়া? মাকে ফিরে আসতে বলো না একটু। ওরা তো মাকে শুতেই দিল না। আমার যে মায়ের বুকে মাথা রাখতে ইচ্ছে করছে। সবাইকে বলো না মাকে ডেকে দিতে। মাকে ছাড়াই কয়েকটা দিন আমার অনেক খারাপ লাগছে। মা একেবারে কিভাবে চলে যেতে পারলো? বেলা একটু থেমে আবার বলল, মাকে তোমরা কবরে রেখে আসবে? মা একা একা কিভাবে থাকবে? মা থাকতে পারবে না তো? আজম সাহেব আবার মেয়ের পাশে এসে বসলো। বাবাকে দেখে বেলা চুপ হয়ে শুধু ফুপিয়ে উঠতে লাগলো। আজম সাহেব মেয়ের মাথায় হাত রাখবেন তখনই বেলা নিজেই বাবাকে জড়িয়ে ধরে আবারও চিৎকার দিয়ে কান্না শুরু করলো। আজম সাহেবেরও চোখও এবার টলমল করছে। কিভাবে কোন মুখে মেয়ে আর ছেলেকে সামলাবেন তিনি। মা মারা যাওয়ার পর কি হলো? সাদমানের প্রশ্নে সদ্ভিদ ফিরে পেল বেলা। এতক্ষণ সে যেন অতীতের সব কিছু নিজের চোখের সামনে দেখছিল, অবস্থান করছিল সে সেখানে। সাদমানের প্রশ্নে সে বাস্তবে ফিরে এলো। ফারাজের দিকে তাকাতেই দেখলো ফারাজ নিশ্চুপ আর তার দিকেই তাকিয়ে আছে। বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তারপর আর কি? সব কিছু সাদা কালো ক্যানভাসে পরিণত হলো। বাবা সৎ মায়ের বিরুদ্ধে গিয়ে আমার আর ভাইয়ার দায়িত্ব নিলেন। কিছুদিন পর মায়ের জায়গা জমি বিক্রি করে ভাইয়া বাহিরে চলে গেল। কয়েক বছর পর বাবা মারা গেলেন। সৎ ভাই বিয়ে করলো। সৎ মা এবার অন্য কারো সাথে বিয়ে বসলো। সৎ ভাই সৎ ভাবির সাথেই চলছিল আমার জীবন। বেলা সাদমানের দিকে তাকিয়ে বলল, সব কিছু কত সহজ লাগছে শুনতে, তাই না? অথচ ওই সময়টা যখন পার করেছি তখন এক এক সময়ে দম আটকে যেত। মাকে ছাড়া সব কিছু শূন্য শূন্য লাগতো। আমার জীবনে আমি কষ্ট এত বেশি পেয়েছি যে কারো থেকে একটু সুখ পেলেই আমি তার জন্য নিজেকে উৎসর্গ করে দেই। আমার জীবনে ভালোবাসার মানুষের সংখ্যা গুটি কয়েক। এদের সামনে আমার অতীত আমি কখনোই আনতে চাইনি, কিন্তু বর্তমান যেহেতু জড়িত তাই আমি এগুলো সামনে না এনে পারলাম না। ফারাজ কারো উপস্থিতিকে তোয়াক্কা না করে আলতো করে বেলার হাতটা ধরল। বেলা ফারাজের দিকে তাকাতে দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ফারাজ আরেকটু এগিয়ে এসে সামনের দিকটায় বসে এক হাত দিয়ে বেলার গালটা মুছে দিয়ে মৃদু হেসে বলল, আমি আছি তোমার পাশে। আর কোনো দুঃখ তোমাকে না ছুঁয়ে দিক, কোনো আঘাত তোমাকে স্পর্শ না করুক। বেলা ভারী গলায় বলল, সব শুনেও এই কথা বলছেন? হ্যাঁ, সব শুনেছি বলেই তো বলছি। সব কিছু না শুনলেও বলতাম। আমি জানি তুমি কোনো অন্যায় করতেই পারো না। ওয়াজিয়া হয়তো প্রতিবাদ করতে অভ্যস্ত, কিন্তু অন্যায় করে নাই। তোমার উপর পূর্ণ ভরসা আমার আছে। আমি খুনি, এটা জেনেও এই কথা কীভাবে বলতে পারছেন? কোনটা তো আপনি করেননি ভাবি, আপনি করেননি। সাদমানের কথায় তার দিকে চোখ বড় বড় করে তাকালো ওয়াহাজ। বেলার নিঃশ্বাস আটকে ওয়াহাজের দিকে তাকালো। সাদমান এবার ওয়াহাজ আর বেলার মুখের দিকে তাকিয়ে বলল, কি ভুল বললাম? ফারাজ বেলাকে দেখে অবাক চোখে সাদমানের দিকে তাকালো। ওই রুমে ফিনপতন নীরবতা, শুধু জানালা দিয়ে শনশন বাতাস আসছে। ফারাজ বলল, ওয়াজিয়া তো সবই বলল। সাদমান হেসে বলল, হ্যাঁ বলল, কিন্তু মিথ্যেও বলেছে। তোর বউ খুন করেনি। মানে? মানে হচ্ছে কোনটা ওয়াহাজ ভাই অথবা তাদের মা নিজেই করেছে, তাই না ওয়াহাজ ভাই? ওয়াহাজের মুখে কোনো কথা নেই। থ মেরে সাদমানের দিকে তাকিয়ে আছে সে। বেলা নিজেও আবার ওয়াহাজের দিকটা দেখল। মনে মনে ভাবলো, এতদিনের চেষ্টা বৃথা যেতে দেওয়া যাবে না। বেলা পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠল, না, খুনটা আমিই করেছিলাম। মা শুধু রবের কাছে চলে যাওয়ার সময় আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে এসবের থেকে। বলে আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেলল বেলা। সাদমান হেসে বলল, আমি পুলিশ, আমাকে মিথ্যে বলবেন আর আমি বুঝতে পারবো না? আমি জোর দিয়ে বলতে পারি কোনটা আপনি করেননি। সাদমান একটু থেমেই আবার বলল, কি লুকানোর চেষ্টা করছেন আপনারা? আপনাদের মা রেপ হয়েছিলেন? বেলা তড়িৎ গতিতে জবাবে বলে উঠল, না না, আমার মা নিজেকে রক্ষা করেছিল। আমার মা রেপড না। মিথ্যে দিয়ে সত্যিটা ঢাকা যাবে না। ওয়াহাজ ভাই, আপনি বলুন তো কী হয়েছিল? প্লিজ মিথ্যে দিয়ে কোনো সত্য ডাকবেন না। ফারাজ কিছুই বুঝে উঠতে পারছে না। সে শুধু যখন সে কথা বলছে তখন তার দিকে তাকাচ্ছে। যখন বুঝলো সাদমান ঠিক বলেছে, তারও এখন মনে হচ্ছে ওয়াজিহা তার ভাই কিছু লুকাচ্ছে, তখন সে ওয়াজিয়ার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছিল? কি লুকাচ্ছ তোমরা? কিছু লুকালে তোমাদেরই বিপদে পড়তে হবে, সমস্যার সমাধান হবে না। ফারাজের কথা শেষ হতেই বেলা চোখ মুখ বন্ধ করে নিল। ওয়াহাজ এবার খানিকটা এগিয়ে এসে সাদমানের মুখোমুখি দাঁড়ালো।
একটা শ্বাস টেনে নিজেকে স্থির করে নিল সে। তারপর মাথা নিচু করে মলিন মুখে বলল, আমার মা রেপড। কথাটা কানে যেতে বিদ্যুৎ গতিতে চোখ বড় বড় করে তাকালো বেলা। বুকটা কেঁপে উঠল। মনে পড়ল নিজেরা নিজেদের কথা দিয়েছিল এই সত্যিটা কোনো দিন সামনে আনবে না, কিন্তু আজকে ওয়াহাজ নিজেই এটা সামনে নিয়ে আসছে। বাড়ি আশ্চর্য লাগছে তার। বাইকে থামাতে কান্নাবাড়ি গলায় সে বলল, ভাইয়া তুমি কি বলছো? এটা বলতে পারো না তুমি, প্লিজ থামো, বলো না এসব মিথ্যে, আমি শুনতে পারবো না, প্লিজ বলো না, মা কষ্ট পাবে। সাদমান বেলাকে থামিয়ে দিয়ে বলে উঠল, কোনো সত্য প্রকাশে আপনার মা কষ্ট পাবে না, মিথ্যেটা বয়ে বেড়ালে বড় জোর আপনাদেরই পাপ হবে। ওয়াহাজ ভাই, দয়া করে সত্যিটা বলুন, যতটুকু সত্য ঠিক ততটুকুই বলুন, এক ফোঁটাও মিথ্যে না। ওয়াহাজ বেলার দিকে তাকাতে বেলা দুপাশে মাথা নাড়িয়ে ইশারায় নিষেধ করলো। ওয়াহাজ বেলার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে বাহিরের দিকে তাকালো, বলতে শুরু করলো, সেদিন সত্যি বৈশাখী মেলা ছিল। আমি আর ওয়াজিহা মেলা থেকে আমার এক চাচার বাড়ি গিয়েছিলাম। ওখান থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারিনি। রাতে চাচা নিজেই আমাদের দুই ভাই বোনকে এগিয়ে দিয়েছিল। বাড়ি পাওয়ার ঠিক আগেই তিনি নিজের বাড়ি থেকে চলে যান। আমরা দুই ভাই বোন বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে ওয়াজিহাকে মায়ের ঘরের দিকে পাঠিয়ে আমি আমার ঘরের দিকে যেতে ও চিৎকার শুনে দরজার বাইরে এসে জানতে চাই কি হয়েছে। আমার মা ছোটোবেলা থেকে শিখিয়েছিল কারো ঘরে ঢোকার আগে অনুমতি চাইতে। আমরাও ওভাবে বেড়ে উঠছিলাম। ওয়াজিহা আমাকে ডাকতে আমি ভিতরে গেলাম। গিয়ে দেখি মেঝেতে মা মাথায় হাত দিয়ে বসে আছে, সামনে সৎ মায়ের ভাইয়ের দেহ। বয়স যেহেতু আমার হয়েছিল তাই কিছু একটা বুঝতে পারছিলাম। মাকে আমি আর কিছু জিজ্ঞেস করিনি। কিছুক্ষণ পর মা স্বাভাবিক হলো। তখন তার প্রথম প্রশ্ন ছিল, তোরা কেন দেরি করে ফিরলি? আমার সর্বনাশ কেউ আটকাতে পারলো না কেন? কিছু করার ছিল না তখন, আর লাশ গায়েব করাও সম্ভব ছিল না। মা জেলে গেলে ফাঁসি হয়ে যাবে জানতাম। মায়ের দায়টা আমিও নিতে পারছিলাম না, কারণ আমার 18 বছর বয়স হয়ে গিয়েছিল। তখন ওয়াজিহাকে বুঝিয়ে বলতেই সে রাজি হয়ে গেল। আমি শিওর ছিলাম 10 বছর বয়সী বাচ্চা মেয়েকে কোনো শাস্তি দিবে না। মাকে বারবার বোঝানোর পরেও মা রাজি হচ্ছিল না। অনেক বলে কয়ে মাকে রাজি করিয়েছি। নিজেদের কথা দিয়ে এই সত্যটা কোনো দিন সামনে আনবো না। আমার মায়ের সম্মানহানি হয়েছে। আমার মা পরবর্তীতে রাগের বশে ক্ষোভের বশে কাউকে খুন করেছে, এটা আমরা কোনো দিন সামনে আনিনি। মায়ের মৃত্যুর সময় চিঠিতে সবাই জেনেছিল মা খুন করেছে। আবার কেউ ভেবেছিল ওয়াজিহাকে বাঁচাতে মা ওটা করেছিল। কিন্তু একটা সুরাহা হয়েছিল, সেটা হচ্ছে ওয়াজিহার আর কোনো শাস্তি হয়নি। মা তো চলে গেলেন মেয়ের কষ্ট, প্রতিবেশীদের কথার আঘাত, নিজের কষ্ট সহ্য করতে না পেরে। ফারাজ উঠে দাঁড়ালো। সব কিছু কেমন অবিশ্বাস্য লাগছে তার কাছে। দুহাত দিয়ে মুখ চেপে ধরে জোরে একটা শ্বাস ফেলল। বেলা অসহায় চোখে বাইরের দিকে তাকিয়ে আছে। নির্মম সত্য শেষমেশ সামনে চলে আসে। আরও দুজন আজ জেনে গেল তাদের মা দর্শিতা। কোনো এক শকুনের নজর তার মায়ের দেহের উপর পড়েছিল। বেলা কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমার মায়ের শরীরে কোনো দাগ লাগেনি, আমার মা পবিত্র, আমার মায়ের কিচ্ছু হয়নি। সাদমান ওয়াহাজের দিকে তাকিয়ে স্বর কোমল করে বলল, তার মানে দাঁড়াচ্ছে আপনার মাকে দর্শন করা হয়েছিল আর তিনি খুন করেছিলেন। আপনি বলেছিলেন বাচ্চাদের শাস্তি হয় না, সেই হিসেবে ওয়াজিহা আপু নিজের মায়ের দায় নিয়ে নেয়। আপনার মা আপুর উপর হওয়া নির্যাতন, এর নোংরা কথা সহ্য করতে না পেরে সুইসাইড করে, তাই তো? আর রিমন হচ্ছে আপনার সৎ মায়ের ভাইয়ের ছেলে। সে ফিরে এসেছে বাবার খুনের প্রতিশোধ নিতে। ওয়াহাজ উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। সাদমান চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে আছে। নীরার কথা মনে পড়তে সোজা হয়ে বসে বেলাকে উদ্দেশ্য করে বলল, আপু কিছুক্ষণ পর একজন আসবে। আপনি রিমনের পেজ সে দেখতে কেমন সব কিছু বলবেন, ইসকে সাকানো হবে। উঠে দাঁড়ালো সাদমান, বাহিরের দিকে চলেও গেল। ওয়াহাজ নিজেও সাদমানের পিছু পিছু বের হওয়ার সিদ্ধান্ত নিল। বেলাকে জানাতেই সে বলল, তুমি বাসায় ফিরে যাও, ভাবি একা আছে। আমার এখন সবাইকে নিয়ে ভয় হচ্ছে। রিমন আমাদের দুই বাসার খুঁজে পেয়েছে। ওয়াহাজ বেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চিন্তা করো না, আল্লাহ আছেন, আমি যাই দেখি মৌ কী করছে। বেলা মাথা নেড়ে সাই দিল। ওয়াহাজ চলে যেতেই পারাজ এসে বেলার সবচেয়ে কাছে বসলো। বেলার হাত স্পর্শ করতে সে বলে উঠল, আমাকে ক্ষমা করে দিয়েছেন? ভুল তো করোনি কিছু, কিসের ক্ষমা করব শুনি? এই যে অতীত লুকিয়েছি, আমি আপনাকে বলতে চেয়েছিলাম আজকে, গাড়িতে তখন বললাম কিছু বলবো। ফারাজ আলতো করে নিজের ঠোঁটটা বেলার কপালে স্পর্শ করে তারপর মৃদু হেসে বলল, ভালোবাসি তোমাকে। তো ভিউয়ার্স, গল্পটির নাম মেঘ বিয়োগের মৌসুম। এটা সিজন 2-এর 3য় পর্ব। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।